সকাল 10টার মধ্যে আমাকে অফিসে পৌঁছতে হতো। রাত 8টায় চায়ের টেবিলে হাজিরা দিতে হবে। তাই সন্ধ্যা 6টার মধ্যেই বাড়ি চলে আসার চেষ্টা করতাম, যাতে অন্তত ঘন্টা দুয়েক সময় মৈত্রীর সঙ্গে গল্প করার সুযোগ পাই। সেই রাতে আমি ভালো করে ঘুমোতে পারিনি। বারবার দুঃস্বপ্নে ঘুম ভেঙে যাচ্ছিল। আমি মৈত্রীকে হারাচ্ছি। দাড়িওয়ালা এক স্বর্গীয় দূত আমায় এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। নরেন্দ্র সেন নিঃশব্দে তার টেরাস থেকে আমাকে চলে যেতে দেখছেন। ঘুম ভেঙে দেখি আমার কপাল ঘামে ভিজে গেছে। মনে হচ্ছিল একটা ভীষণ পাপ কাজ করে ফেলেছি। যথাসময়ে মৈত্রীর সঙ্গে দেখা হলো। ওর পরনে ছিল সাদা শাড়ি, গায়ে হালকা ধোঁয়াটে রঙের শাল। বুঝতে পারছিলাম না আমার ঠিক কীভাবে ওর সঙ্গে ব্যবহার করা উচিত। ওকে জড়িয়ে ধরবো না শুধু মৃদু হাসবো, অথবা কিছুই হয়নি এমন ভান করব। ভাবতে ভাবতে ওকে নমস্কার জানালাম। ও আমার কাছ থেকে কি প্রত্যাশা করেছে আন্দাজ না করতে পেরে প্রচণ্ড অস্বস্তি করছিল। আমি উল্টোপাল্টা অসংলগ্ন কথা বলছিলাম। মৈত্রী ছিল শান্ত ও স্থিতধী। ওর চোখের তলায় ছিল কালি। বেশ বোঝা যাচ্ছিল আগের রাতটা ওর কেটেছে প্রার্থনা আর পুজোর মধ্য দিয়ে। আমি কি ভুল করেছি? না, ঠিকই শুনেছিলাম, মনে নেই। ও একটা প্রার্থনার সঙ্গীত গাইছিল গুনগুন করে। তারপর হঠাৎই ও গান থামিয়ে দিয়েছিল। আমি ওর সামনে চেয়ারে বসে যন্ত্রচালিতের মতো বইয়ের তালিকা প্রস্তুতের কাজে লেগে পড়লাম। কয়েক মিনিট পরে ওই বরফের মতো শীতল স্তব্ধতা কাটানো আমি প্রশ্ন করলাম, কাল রাতে ঘুম হয়েছিল? না, একদম ঘুমোতে পারিনি। কয়েক মিনিট চুপ করে থেকে আবার বলল, আমি ভেবে দেখলাম এখন আপনার এ বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। এই জন্য আপনাকে আমি ডেকেছি। আমি বাধা দেবার চেষ্টা করলাম, কিন্তু ও অনুনয়ের ভঙ্গি করে আমায় থামিয়ে দিয়ে কথা বলে চলে গেল। কথা বলতে বলতে একটা কাগজে পেন্সিল দিয়ে কিছু লিখছিল আর মুছছিল। কিছু ছবি আঁকছিল, যেগুলো আমি আবিষ্কার করতে পারলাম না। ওর এই খেলার মধ্য দিয়ে প্রথম দিকে ওর ফার্সি শিক্ষার দিনগুলো মনে করিয়ে দিচ্ছিল। আমার মন ভেঙে যাচ্ছিল। ওর ওই মানসিক ক্ষুদ্রতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। প্রতি মুহূর্ত অপমানিত হচ্ছিল আমার ধারণার নিশ্চয়তা, আমার বিশ্বাস, যাবতীয় কিছু। প্রসঙ্গান্তরে না গিয়ে একটা বিষয় নিয়ে এক টানা এতক্ষণ ধরে কথা বলতে আমি কখনোই ওকে দেখিনি। আমার যে কিছু বলার থাকতে পারে এ ব্যাপারটা কোনো গুরুত্বই ওর ছিল না। মনে হচ্ছিল যেন ও একাই এই ঘরে বসে রয়েছে। সুতরাং এটাই ধরে নিতে হচ্ছিল যে আমার যা ধারণা ছিল, অর্থাৎ আমি ওকে যেভাবে ভালোবাসতাম, মৈত্রীই আমাকে একই রকম ভালোবাসে, তা সম্পূর্ণ ভুল। 13 বছর বয়স থেকেই ওর মন প্রাণ বাঁধা পড়ে আছে রবীন্দ্রনাথের কাছে। যেদিন থেকে ওনার সাহিত্যর সঙ্গে ওর পরিচয় হয়েছে, গত বছর ছাড়া প্রতিটি গ্রীষ্মই সে কাটিয়েছে শান্তিনিকেতনে তার সমগ্র পরিবারবর্গের সঙ্গে। অনেক সন্ধ্যা রাত্রি সে বৃদ্ধের পায়ের কাছে তার কথা শুনে কাটিয়েছে। তিনি ওর চুলে হাত বুলিয়ে দিয়ে আদর করতেন। তার কথা, তার স্পর্শ ওকে নিয়ে যেত এক পার্থিব জীবনের ঊর্ধ্বে এক অতীন্দ্রিয় জগতে। ভক্তি প্রেম নিয়ে এক আধ্যাত্মিক উপলব্ধিতেও মগ্ন ছিল। একদিন রবীন্দ্রনাথ ওর সঙ্গে জাগতিক প্রেম নিয়ে আলোচনা করলেন। শুনতে শুনতে ও অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন ওর জ্ঞান ফিরেছিল তখন ও নিজেকে আবিষ্কার করেছিল রবীন্দ্রনাথের বিছানায়। ঘরের মধ্যে ভাসছিল জুঁই ফুলের সৌগন্ধ। সে সময় রবীন্দ্রনাথ ওকে দিলেন সেই মন্ত্র যা ওকে রক্ষা করবে পাপ থেকে, মন করবে পবিত্র সুন্দর। তিনি ওকে বললেন সারা জীবন পবিত্র থাকতে, কবিতা লিখতে, ভালোবাসতে এবং ভুলে না যেতে। আর মৈত্রীও তাকে কখনো ভোলেনি, ভুলবেও না। বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তার লেখা সব চিঠি একটা চন্দন কাঠের বাক্সে ও সযত্নে রেখে দিয়েছে। বাক্সটায় রয়েছে রবীন্দ্রনাথের একগাছি কেশ। বাক্সটাও রবীন্দ্রনাথের উপহার। কি ভালো অভিনেতা! হিংসা, ক্রোধ আর অক্ষম বিদ্রোহে আমি জ্বলছিলাম। হে কি মানুষ! অতীন্দ্রিয়বাদের মোড়কে ভোগ বাসনা, আধ্যাত্মবাদের সঙ্গে প্রতারণা। এই যুবতীর সুচিতা আমি কি বিশ্বাস করতে পারি? কি করে আমি বিশ্বাস করব আমি ওর কাছে প্রথম পুরুষ?
ওর গুরু ওকে কখনো আলিঙ্গন পর্যন্ত করেনি? শুধুমাত্র চুলে হাত বুলিয়ে আদর করেছেন। তাছাড়া অনেকদিন ওদের সঙ্গে দেখাও হয় না। রবীন্দ্রনাথ সারা বছর প্রায়ই ঘুরে বেড়ান। তারপর তারপর হায়, আমি কি করব? মিসেস সেন বোধ হয় ওনার মেয়ের ব্যবহারে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন। তিনি আর ওকে ওর গুরুর কাছে যেতে দেননি। কিন্তু মৈত্রী ওর গুরুকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারিনি। সে চাইছিল আমরা এমনই বন্ধু হই যাতে দুজনেই অতীন্দ্রিয়বাদের বিশ্বাসী হয়ে একযোগে রবীন্দ্রনাথকে ভালোবাসতে পারি। ও বন্ধুত্বর কথাই ভেবেছিল, প্রেম নয়, ভালোবাসা, কিন্তু শরীর বাদ দিয়ে। ও এইগুলো বলেছিল লজ্জায় লাল হয়ে গিয়ে, নিচু স্বরে এবং ইংরেজিতে অনেক ব্যাকরণ ভুল করে। আমার প্রতি ওর ব্যবহারে কিন্তু আন্তরিকতা, সহানুভূতির কোনো অভাব ছিল না। আমাকে যথেষ্টই সময় দিত। খুশি হতো যখন চোখে চোখ, হাতে হাত রেখে আমরা বসে থাকতাম। ও বলতো আমি ওকে অন্যভাবে নেওয়ার জন্য ওর নিজের ব্যবহারই দায়ী। ওর এই সব কথা খুলে বলা উচিত ছিল, এবং এমন কিছু করা উচিত হয়নি যাতে আমার ভাবনা চিন্তা অন্যদিকে বয়ে যেতে পারে। কথা বলতে বলতে ও ক্লান্ত হয়ে পড়ল। ওর কথা শেষ হতেই আমি চেয়ার ছেড়ে উঠে পড়লাম। আমার মাথা ফাঁকা হয়ে গিয়েছিল। আমি সোজা ওর দিকে এগিয়ে গিয়ে ওর মুখ আমার 2 হাতে ধরলাম। আমি জানতাম ও চিৎকার করতে পারবে না, কোনো সাহায্য চাইতেও পারবে না কারো কাছে। 2 হাতে ওর মুখ ধরে ওর ঠোঁটে চুমু খেলাম। জানতাম যে কোনো মুহূর্তেই যে কেউ দোতলার সিঁড়ি ভেঙে নিচে নেমে আসতে পারে, এবং লাইব্রেরিতে তার চোখ পড়তেই পারে। কিন্তু বিপদের সম্ভাবনা যেন আমাকে আরও বেপরোয়া করে তুলল। গভীর চুম্বনে আমার শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। কেন আপনি এমন করছেন? আপনি জানেন আমি দুর্বল, আমার প্রতিরোধ শক্তি নেই। আপনি আমায় জড়িয়ে ধরলে অথবা চুমু খেলে আমার কিছুই উত্তেজনা হয় না। আমার ঠোঁটের সঙ্গে ছবির বা কোনো শিশুর ঠোঁটের কোনো তফাৎ আমি করতে পারি না। আমি আপনাকে ভালোবাসি না। আমি কিছুই না খেয়ে অফিসে চলে গেলাম। মৈত্রের স্বীকারোক্তি আমার হিংসা, ঈর্ষা, রাগের কিছুটা উপশম করল। বুঝতে পারছিলাম এই নারী আপন প্রকৃতিকে কিছুতেই অতিক্রম করতে পারবে না। সন্ধ্যায় আমার সঙ্গে ওর আর দেখা হয়নি। রাতে খাবার টেবিলে ওর নির্দিষ্ট আসনে, অর্থাৎ আমার ডান দিকে চেয়ারে এসে বসল। টেবিলে আমি ছাড়া ছিল মন্টু, রমু আর মৈত্রী। আমরা রাজনীতি আলোচনা করছিলাম, মেয়রের গ্রেপ্তার, সরোজিনী নাইডুর বক্তৃতা ইত্যাদি। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি মৈত্রীর দিকে তাকাবো না, স্পর্শও করব না ওকে, যদি না কোনো দুর্ঘটনাক্রমে তা ঘটে থাকে। কিন্তু হঠাৎই অনুভব করলাম ওর উষ্ণ নগ্ন পা আমার পায়ের ওপর। আমার সারা শরীরে যে শিহরণ দেখা দিল তা আমার প্রতিজ্ঞার কথা বিস্মিত করে দিল। ওর মুখ ছিল ফ্যাকাশে, কিন্তু ঠোঁট দুটো লাল। গভীর ভয়ের চোখ দিয়ে আমার দিকে তাকাচ্ছিল। সে চোখে ছিল গভীর আমন্ত্রণ। নিজেকে সংযত রাখার জন্য আমি আমার বুকের নখ বসিয়ে দিলাম। কিন্তু এরপর থেকে টেবিলের নিচে পায়ে পা জড়িয়ে আদর করা আমাদের প্রাত্যহিক কর্ম হয়ে দাঁড়ালো। খাওয়ার পর সেই রাতে ও আমায় দরজায় আটকালো। বলল, আমার কাজ কতদূর এগুলো দেখবেন না? ও লাইব্রেরির আলো জ্বলছিল, কিন্তু কাগজপত্রের টেবিলে না গিয়ে অন্য একটা অন্ধকার ঘরের দিকে এগিয়ে গেল। এই ঘরটার কাছে এসেও ঘুরে দাঁড়ালো। ওর ব্লাউজ ছিল কাঁধ অবধি, অর্থাৎ জামার হাতা স্বাভাবিক প্রচলিত মাপ অনুযায়ী কোনোই অবধি নয়। চারিদিকে ভালো করে দেখে নিশ্চিন্ত হয়ে ওর নগ্নবাহু আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার যা ইচ্ছে আমার হাতে করতে পারেন। আদর করুন, চুমু খান, যা ইচ্ছে করুন। দেখবেন আমার কোনো কিচ্ছু হবে না। আমি স্থির থাকব, আমার মধ্যে কোনো উত্তেজনা আসবে না। বহুদিন আগে আমাদের মধ্যে ভোগবিলাস নিয়ে আলোচনা হয়েছিল। আমি বলেছিলাম যে যদি কেউ প্রকৃত ভালোবাসতে পারে তবে তার সামান্য স্পর্শেই তার প্রেমিক বা প্রেমিকা সুখ পাবেই। আরও বলেছিলাম, মানুষের পক্ষে কোনো মানুষকে তার শরীর মনে সম্পূর্ণ অধিকার করার ব্যাপারটা আমরা যতটা সহজভাবে নিই, ব্যাপারটা ঠিক ততখানিই জটিল। যাকে মনে করি যে সে আমার সম্পূর্ণ অধিকারে আছে, আসলে আদপেও হয়তো সে তা নেই। ওই সব কথাগুলো দিয়ে আমি মৈত্রীর সূক্ষ্ম বিশ্বাসবোধ ভাঙার চেষ্টা করছিলাম। আমি ওর হাত ধরলাম এবং সম্মোহিতের মতো কিছুক্ষণ ধরে থাকলাম। মনে হচ্ছিল
কোনো মানুষের হাত নয়, মনে হচ্ছিল ওই অনুজ্জ্বল বাদামি ত্বকের নিচে ওর বিশ্বাস আর আবেগ সঞ্চরমান। ও যেন হাতটা বাড়িয়ে ধরেছিল জ্বলন্ত আগুনের ওপর, পরীক্ষা করে দেখছিল আপন ইচ্ছার শক্তি। আমি ওর হাতটা নিজের হাতে নিলাম। ওর মধ্যে একটা শিহরণ অনুভব করতে পারছিলাম। ও বুঝতে পারছিল না আমি কি করতে যাচ্ছি। আমি ওর হাত ডোলে পিষে দিচ্ছিলাম, আলতো করে হাত বোলাতে বোলাতে অসংখ্য চুমু খাচ্ছিলাম। ওটা শুধু একটা হাত নয়, ওটা মৈত্রীর সম্পূর্ণ শরীর মনে করে সুতীব্র কামনায় জড়িয়ে ধরছিলাম, আদর করছিলাম। বুঝতে পারছিলাম ও ক্রমশই ইন্দ্রিয়ের সুখের কাছে আত্মসমর্পণ করেছে। ওকে জড়িয়ে ধরলাম। ওর মুখ যখন ফ্যাকাশে, চোখ আধো বোঝা, যে আঙুল ওর নগ্ন বাহুকে আদর করছিল ক্রমশ, তা ওর সমস্ত শরীরের দিকে ধাবমান হলো। অনুভব করতে পারছিলাম ওর পা থরথর করে কাঁপছে, শরীরের ভাব ক্রমশ আমার শরীরে এসে পড়ছে। ওর আরেকটি হাত দিয়ে আমাকে জোরে জড়িয়ে ধরল। অব্যক্ত কান্নায় ওর শরীর ফুলে ফুলে উঠছিল। আমি ওর মুখে চুমু খেলাম। ওর ঠোঁট আপনিই খুলে গেল। দাঁত দিয়ে ও আমার ঠোঁট কামড়ে ধরতে লাগলো। আমার কামনায় উদ্বুদ্ধ উত্তেজনা। বুঝতে পারছিলাম ওর ভেতরে যে কামনা, বাসনা, পাপ পুণ্যের বোধ এতদিন ধরে ফুটে উঠেছিল, তা সন্ধ্যার সূর্যের আলোর মতো ক্রমশ নিষ্প্রভ হয়ে যাচ্ছে, আর নতুন উষার আলোর মতো তার মধ্যে জেগে উঠছে নারীত্ব। সেই ক্ষণকাল মনে হচ্ছিল যেন কোনোদিন না শেষ হয়। একটা সময় নিজেকে ফিরে পেল। নিজেকে ছাড়িয়ে নিয়ে টেবিলের দিকে এগুলো, মাঝে মাঝে দুহাত দিয়ে চোখ ঢাকছিল। টেবিলের কাছে গিয়ে যান্ত্রিক কণ্ঠস্বরে বলল, আজকে এটুকু কাজ করেছি দেখুন। ঠিক সেই সময় বাচ্চু এসে হাজির হলো। এসে জানালো মিসেস সেন মৈত্রীকে তার ঘরে ডাকছেন। আমি লাইব্রেরির আলো নিভিয়ে দিলাম। সেই মুহূর্তে আমার সৌভাগ্যে এতই বিচলিত হয়ে পড়েছিলাম যে বাচ্চুকে অন্তরঙ্গ বন্ধু বলে সব খুলে বলতে যাচ্ছিলাম। ঘরে ফিরে এসে কিছুতেই এক জায়গায় স্থির হয়ে বসতে পারছিলাম না। একবার জানলায় গিয়ে দাঁড়ালাম, বিছানায় এসে শুলাম, আবার উঠে পড়ে ঘরে পায়চারি করতে শুরু করলাম। মৈত্রীকে ভীষণভাবে দেখতে ইচ্ছে করছিল। এইভাবে বাচ্চুর আগমনে ব্যাপারটা শেষ না হয়ে একটা বিদায়ী চুম্বনে শেষ হলে হতো না? মনে হচ্ছিল মৈত্রীও নিশ্চয়ই একই কথা ভাবছে। আমি ছাদের ওপর হালকা পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। বারান্দায় ও ছায়া দেখতে পাচ্ছিলাম, কিন্তু ঠিক সেই সময় ও আলো নিভিয়ে দিল, আর আমি প্রচণ্ড হতাশায় ভেঙে পড়লাম। হঠাৎই একটা শীষ দেওয়ার মতো আওয়াজ পেলাম। অন্তত আমার তাই মনে হলো। আমি জানলার কাছে গিয়ে শীষ দিলাম। কোনো উত্তর নেই। মনে হলো মৈত্রী দোতলা বারান্দায় আছে। আমি খুব সাবধানে আমার দরজা খুললাম, তারপর আরও সাবধানে সদর দরজা খুলে ফেললাম। রাস্তায় নামতে আমার সাহস হচ্ছিল না, কারণ রাস্তায় যথেষ্ট আলো ছিল। আমি আবার শীষ দিলাম। অ্যালেন, অ্যালেন! ডাকটা দোতলার বারান্দা থেকে এলো। এই প্রথমবার ও আমার নাম ধরে ডাকলো। বারান্দার রেলিংয়ে ঠেস দিয়েও দাঁড়িয়ে, গায়ে একটা শাল, গ্লাসিন ফুলের গুচ্ছের পাশে দাঁড়িয়েও। কালো এলো চুলে কোনো চোরা পথে আসা টুকরো টুকরো বিন্দু বিন্দু আলো এসে পড়ছে। রূপকথার গল্পের চরিত্রের মতো মনে হচ্ছিল ওকে। আমি চুপ করে ওকে দেখছিলাম। ওকে খুবই ক্লান্ত, বিধ্বস্ত লাগছিল। হঠাৎই ও শালের ভেতর হাত ঢুকিয়ে বুকের কাছ থেকে সাদা মতো একটা কি জিনিস বের করে আমাদেরকে ছুঁড়ে দিল। হাতে তুলে নিয়ে দেখলাম জুঁই ফুলের একটি মালা। পর মুহূর্তেই মুখ তুলে দেখি ও আর ওখানে নেই। ভীষণ খুশি মনে ফিরে এলাম সাবধানে। বারান্দায় শেষে আসতেই বাচ্চুর সঙ্গে মুখোমুখি দেখা। আমি ওকে কিছু বলার আগেই ও তাড়াতাড়ি বলে উঠল, আমি একটু জল খেতে এসেছিলাম। সেই সময় আমার একবারও মনে হয়নি অত রাত্রেও কি করছিল ওখানে, বা একবারও সন্দেহ হয়নি ও আমাদের ওপর গোয়েন্দাগিরি করছে কিনা। আসলে আমার মন তখন আনন্দে এতটাই অভিভূত ছিল যে সে মনে হয় আমার বুদ্ধি সঠিক কাজ করছিল না। জুঁই ফুলের মালা সম্পর্কে পরে জেনেছিলাম যে ওটা প্রায় বাগদানের সমান। সেই মুহূর্তে আমার ও সব কিছু জানার প্রয়োজনও হয়নি। মৈত্রী যখন ওটা আমাকে দিয়েছে, সুতরাং ওটা আমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ, এই ভেবে নিয়েই বহুবার চুম্বন করেছিলাম ওই ফুলের মালা। আমি খাটের ওপর বসে
ফুলগুলো দেখতে দেখতে ভাবছিলাম পুরনো দিনগুলোর কথা। আমি স্বপ্নেও ভাবতে পারিনি এরকম কোনো ঘটনা আমার জীবনে কোনো দিন ঘটতে পারে। বুঝতে পারছিলাম মৈত্রীর যথেষ্ট ভূমিকা থাকলেও যাতে ওকে আমি প্রেমাস্পদ না ভাবি, আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। রাতটা কাটল স্বপ্ন আর স্মৃতির আনাগোনার মধ্যে দিয়ে। ফুলের সৌগন্ধ আমাকে যেন শোনাচ্ছিল বাংলার সমভূমিতে মরালের ডাক। মনে হচ্ছিল সৌভাগ্যের দরজা আমার সামনে উন্মুক্ত হয়েছে। আদুরে এক রূপকথার জীবন আমার জন্য অপেক্ষমান। পরের দিন অফিসে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আমার বাড়ি ফিরতে অনেক দেরি হলো। মৈত্রী আমার জন্য খাবার ঘরে অপেক্ষা করছিল। ও বর্ণমালা অনুযায়ী বইয়ের নামগুলো একটা একটা করে কাঠের বাক্সে শ্রেণীবদ্ধ করে রাখছিল। আমাকে দেখা মাত্র ও দৌড়ে গিয়ে আমার খাবার নিয়ে এলো। আমার কাছে চেয়ার টেনে বসলো। আমি বুঝতে পারছিলাম না কী দিয়ে ওকে শুরু করব। ও আমাকে একদৃষ্টি দেখছিল। ভীষণ খিদে পেয়েছিল, তাই গোগ্রাসে গিলছিলাম। হঠাৎ খেয়াল হওয়ায় খাওয়া থামিয়ে ওর দিকে তাকালাম। আমার দৃষ্টিতে আমি ওকে বলতে চেষ্টা করছিলাম, ও আমার ভীষণ ভীষণ প্রিয়। আজ একবারও আমার কথা তোমার মনে পড়েছে? আমি জানতাম প্রেমিক প্রেমিকারা পরস্পরকে এই ধরনের প্রশ্ন করে থাকে, কিন্তু আমি দেখলাম ওর চোখের কোণে জল। কাঁদছ কেন? আমার কণ্ঠস্বরে হয়তো যথেষ্ট কোমলতা ছিল, কিন্তু আমি ওকে সত্যিই ভীষণ ভালোবাসতাম। তবু কেন ওর কষ্ট আমার মধ্যে একই সঙ্গে সঞ্চারিত হলো না? কেন তখনও আমার খিদে পাচ্ছিল? ও কোনো উত্তর দিল না। আমি হাত বাড়িয়ে ওর চুলে হাত বুলিয়ে দিলাম। তারপর আবার খেতে শুরু করলাম। অ্যালেন, তোমাকে একটা জিনিস দেখাতে চাই। ও বাংলায় কথা বলছিল, যাতে সম্বোধনটা তুমি করে বোঝানো যায়। ওর গলার ওঠানামা ভীষণ মিষ্টি। ও আমায় রবীন্দ্রনাথের বাক্সটা দেখালো। বাক্সের মধ্যে সৌগন্ধযুক্ত এক গাছা সাদা চুল ছিল। এটা নিয়ে তুমি যা খুশি করো, ছুঁড়ে ফেলে দাও, সব পুড়িয়ে ফেলো। আমি আর এটা আমার কাছে রাখতে পারছি না। আমি রবীন্দ্রনাথকে কোনোদিনও ভালোবাসিনি। ওনার জন্য আমার শ্রদ্ধা ছিল, আবেগ ছিল, বলতে পারো প্রায় পাগলামির পর্যায়ে, কিন্তু প্রেম নয়। উনি আমার গুরুই থাকবেন, আর সেই হিসেবে সারা জীবন ভালোবেসে যাব। কিন্তু আজ ও আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ও স্বপ্নের ঘরে রয়েছে। আমি কোনো রক্তের মাংসের মানুষই নই। কি এক প্রবল প্রত্যাশা, নিবিড় আসক্তি যে ছিল ওই চোখে, তা বর্ণনা করা যায় না। আজ কেবলমাত্র আমি তোমাকেই ভালোবাসতে চাই। আমি কাউকে এভাবে ভালোবাসিনি। আজ আমি সঠিকভাবে জেনেছি। আমি ওকে জড়িয়ে ধরতে যাচ্ছিলাম, কিন্তু শিবুকে দেখতে পেয়ে আমি ওর করমর্দনেই সন্তুষ্ট হলাম। আমি ওর বাক্স ওর হাতে তুলে দিলাম। একগুচ্ছ হতভাগ্য সাদা চুলের উপর হিংসা আমার কাছে হাস্যকর মনে হচ্ছিল। জীবন জীবনই, অতীত স্মৃতি মাত্র। ওর বিগত জীবন নিয়ে যন্ত্রণা পাবার কোনো মানেই হয় না। শুধু কষ্ট হতো যখনই মনে হতো মৈত্রী আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, অথবা ওনার সঙ্গে আমাকে তুলনা করছে। তখন ডুবে যেতে চাইতাম এমন কোনো যুগের চেতনায় যখন আমার আবির্ভাব হয়নি। নিশ্চয়ই সে আমার এই ধরনের অবস্থার অন্য মানে করত। ওর আত্মত্যাগ ঝুঁকির পক্ষে অবমাননাকর মনে হতো। ও অবিশ্বাসের ভঙ্গিতে বলল, তুমি এই চুলের সম্পর্কে কিছু বললে না তো? আমি কি করব ওটা নিয়ে? তুমি ওটা পুড়িয়ে ফেলো, সেটাই আরও ভালো হবে। ওটার কোনো মূল্যই নেই এখন আমার কাছে। আমি অবাক হয়ে গেলাম। চুলটা নিয়ে কোটের পকেটে ফেলে রাখলাম। ফিরে জামা কাপড় ছেড়ে আমি স্নান করতে গেলাম। স্নানের ঘরে খোশ মেজাজে আমি এত জোরে শীষ দিচ্ছিলাম যে রমু ওখান দিয়ে যাবার সময় দরজায় টোকা দিয়ে জিজ্ঞাসা করল, গত রাত্রে আমি কোনো দুঃস্বপ্ন দেখেছি কিনা। জামা কাপড় পরা শেষ হতে না হতেই মৈত্রী এসে দরজায় টোকা দিল। ও ঘরে ঢুকেই পর্দাটা টেনে দিল আর আমার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। মৃদু অস্ফুট স্বরে বলল, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি ওকে জড়িয়ে ধরতেই ও ছাড়িয়ে নিল নিজেকে। আমি কি কোনো পাপ করেছি? কেন? আমরা কি পরস্পরকে ভালোবাসি না? আমাদের সম্পর্কটা যেন মা বাবা কেউই জানতে না পারে।
আমি একদিন বলবো। ও এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি পাগলের প্রলাপ বকছি। এসব কথা বলা অসম্ভব, কিন্তু এটাতে করতেই হবে। আজ নয় কাল তোমাকে বিয়ের প্রস্তাব তো আমাকেই করতে হবে। আমি বলবো আমরা পরস্পরকে ভালোবাসি। তোমার বাবা নিশ্চয়ই আমাকে প্রত্যাখ্যান করবেন না। তুমি তো জানো উনি আমাকে কতখানি ভালোবাসেন। তুমি একটা জিনিস বুঝতে পারছো না, আমাদের বাড়ির সবাই তোমাকে ভালোবাসেন, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে আমায় ভালোবাসতে হবে ওদের মতো করে। অনেক আগে যেভাবে ভালোবাসতাম সেইভাবে, ভাইয়ের মতো। ওর হাতে একটা চুমু দিয়ে বললাম, আমি তোমার ভাই বা দাদা? তোমার বাবা মাও বোধ হয় এরকম ভাবেন না? না, সত্যিই তাই। তুমি কিছু বোঝো না। ও কাঁদতে শুরু করলো। ও ভগবান, এসব কেন? তোমার অনুশোচনা হচ্ছে? ও আমার কাছে এসে দাঁড়ালো। তুমি বেশ জানো যে যাই ঘটুক না কেন আমি তোমাকে ভালোবাসবই। আমি তোমার। একদিন তুমি আমায় তোমার দেশে নিয়ে যাবে। আমি আমার দেশকে ভুলে যাব। আমি ভুলতেই চাই। আমার শরীরের সঙ্গে মিশে ও কাঁদতে থাকলো। তীব্র আবেগ আর দুঃখে ও ক্ষতবিক্ষত হচ্ছিল। ওদের কিচ্ছু বলো না। তোমার সঙ্গে আমার বিয়ে ওরা কখনোই মেনে নেবেন না। ওরা তোমায় ভালোবাসেন, চান তুমি ওদেরই একজন হও, ওদের ছেলে। আমি অবাক হয়ে গেলাম। মৈত্রী বলেই চলল, ওরা আমায় বলেছেন অ্যালেন তোমার দাদা হবে। ওকে তোমায় ভালোবাসতে হবে আপন ভাইয়ের মতো। তোমাকে ওরা দত্তক পত্র দেবেন। যখন বাবা অবসর নেওয়ার সময় হবে আমরা সবাই তোমার দেশে চলে যাব। আমাদের টাকা কড়ি নিয়ে আমরা ওখানে রাজার হালে থাকব। ওখানে এত গরম নেই, দাঙ্গা হাঙ্গামা নেই। এখানকার ইংরেজদের মতো তোমার দেশের লোকেরা নয়। অত্যাচার শোষণ কিছুই আমাদের সহ্য করতে হবে না। আমি ওনাদের কোনো কথা না শুনে তোমায় কিভাবে ভালোবেসে ফেললাম। মৈত্রী টলমল করছিল। ওকে ধরে না ফেললে হয়তো পড়েই যেত। আমি ওকে চেয়ারে বসিয়ে দিলাম। আমি ওর কথাবার্তা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম। বহুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। এক নতুন জীবন শুরু হলো। সেই দিনগুলোর স্মৃতি আজও সজীব। প্রতিটি দিন নিয়েই কত কথা আমি লিখতে পারতাম। হয়তো একটা গোটা খাতাই ভরে যেত। আগস্ট মাসের প্রথম দিকটা ছিল যেন অবকাশ যাপনের সময়। জামা কাপড় পাল্টানো, ডায়েরিতে লেখা আর ঘুমানোর জন্য ছাড়া আমি ঘরেই ফিরতাম না। মৈত্রীর বিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। আমি ওকে সাহায্য করতাম। যদিও সংস্কৃত আমি এতটুকু বুঝতে পারতাম না, তবুও যখন ওর বৃদ্ধ সংস্কৃত শিক্ষক আসতেন আমি শকুন্তলা নাটকের ব্যাখ্যা শোনার জন্য ওর পাশে কার্পেটে বসে পড়তাম। বৃদ্ধ পণ্ডিত চোখে কম দেখতেন, আর সেই সুযোগে আমি মৈত্রীকে লুকিয়ে চুরিয়ে আদর করতাম, জ্বালাতন করতাম। মৈত্রী আমাকে কালিদাসের রচনা বুঝিয়ে দিত। কালিদাসের কাব্যে বিশেষ করে প্রেমের অংশগুলোও ব্যাখ্যা করত, যেন পরোক্ষভাবে নিজের কথাই বলে যেত। সঙ্গীত সাহিত্য, বিশেষ করে বাংলা কবিতা যা যা ও ভালোবাসে ক্রমশ আমিও তা ভালোবাসতে শুরু করলাম। বৈষ্ণব কবিতার মানে বোঝার চেষ্টা করতাম। সবচেয়ে মোহিত হতাম শকুন্তলা নাটকের অনুবাদ পড়ে। তাকভর্তি পদার্থবিজ্ঞান, গণিতের বইয়ের প্রতি আকর্ষণ আমার ক্রমশ চলে যাচ্ছিল। কয়েকদিন পরে ও আমাকে বলল ওর আর কিছু স্বীকারোক্তি বাকি আছে। আমার প্রতি ওর ভালোবাসায় আমার কোনোই সন্দেহ ছিল না। যে কোনো সময় ওর উপস্থিতি ছিল আমার কাছে দারুণ কিছু প্রাপ্তির মতো। ও কিছু বলার আগেই আমি জড়িয়ে ধরে চুম্বন করলাম। না, আগে আমার কথা শুনতেই হবে। তোমার সমস্ত কথা জানা দরকার আছে। আচ্ছা, তুমি কি আগে কখনো এরকম করে ভালোবেসেছ? না, কোনো দিনও না। তাড়াতাড়ি উত্তর দিলাম আমি, সত্য মিথ্যা বিচার না করেই। অথবা হয়তো এরকম ভেবেছিলাম কি মূল্য আছে আমার কৈশোরের সেই ইন্দ্রিয়গত ক্ষণিকের ভালো লাগার। অন্তত এই সব ভুলোনো পাগল করা ভালোবাসার কাছে। ও বলল, আমিও তাই ভাবি, কিন্তু একটা অন্যরকম ভালোবাসার কথা কি তোমায় বলবো? তোমার ইচ্ছে।
আমি একটা গাছকে ভালোবাসতাম। আমাদের দেশে এই গাছের নাম সপ্তপর্ণী। ওটাকে ভালোবাসা বলে না। না, ওটাই ভালোবাসা। ছবিও ওই গাছটাকে ভালোবাসে। আমার গাছটা ছিল বড় গাছ। সেই সময় আমরা বালিগঞ্জে থাকতাম। ওখানে খুব বড় বড় গাছ ছিল। আমি প্রেমে পড়লাম বিশাল এক সপ্তপর্ণী গাছের সঙ্গে। আমি গাছটাকে রোজ না দেখে থাকতে পারতাম না। আমি রোজ ওকে আলিঙ্গন করতাম, কথা বলতাম ওর সঙ্গে। গাছটার গায়ে আমি চুম্বন করতাম। ওর কাছে গিয়ে আমি কাঁদতাম। মনে মনে কবিতা সৃষ্টি করে আমি ওকে আবৃত্তি করে শোনাতাম। ওর পাতা দিয়ে আমার গায়ে, মাথায়, মুখে ঠান্ডা স্পর্শ দিত। আমি একা ঘুমোতে পারতাম না। গাছটার কথা ভাবতে ভাবতে আমার অসুখ করে গেল। আমার বুকে অসুখের সূত্রপাতও সেই সময়ই। আমায় অনেক দিন বিছানায় শুয়ে থাকতে হয়েছিল। বিছানায় রোজ আমাকে ওই গাছের টাটকা ডাল পাতা এনে দিত। আমার মনে হচ্ছিল যেন কোনো রূপকথার গল্প শুনছি। সঙ্গে সঙ্গে অনুভব করতে পারছিলাম ও যেন অনেক দূরে সরে যাচ্ছে। এক জটিল মানসিক গঠন ছিল ওর। বুঝতে পারছিলাম একমাত্র শিক্ষিত সভ্য মানুষেরাই স্বচ্ছ দৃষ্টি সম্পন্ন। যে ভারতীয়দের আমি এতদিন ভালোবাসি, ওদেরই একজন হয়ে উঠতে চাই। তাদেরই মনে এত জটিল দুর্ভেদ যে আমি কিছুই বুঝে উঠতে পারতাম না। মৈত্রীর স্বীকারোক্তি আমায় কষ্ট দিচ্ছিল। মনে হচ্ছিল ও একই সঙ্গে অনেক কিছু, সব কিছুকেই ভালোবাসতে পারে। আমি হৃদয়ের অংশীদারি কারবারের বিশ্বাস করতাম না। চাইতাম আর সমগ্র হৃদয় জুড়ে শুধু একজনেরই অস্তিত্ব থাকবে, আর সেটা হব আমি। তাই ওর কথাগুলো যে কতখানি আমায় কষ্ট দিচ্ছিল তা সহজেই অনুমেয়। আমি ওর স্মৃতি থেকে কিছুই মুছে দিতে পারবো না। কি করে এক কিশোরী তার শরীর মন নিবেদন করতে পারে একটা গাছকে? কি করে একটা গাছের সঙ্গে একজন মানুষের মানসিক আদান প্রদান হতে পারে? এসব কিছু আমার বোধগম্য ছিল না। ও আমাকে সেই গাছের পাতা আর ডাল এনে দেখালো, যেগুলো শুকিয়ে গিয়েছিল, কিন্তু এক মৃদু সুগন্ধ পাওয়া যাচ্ছিল। আমি আমার ক্রোধ সংবরণ করতে পারলাম না। ডাল পাতা সব দু হাতে ছিন্ন ছিন্ন করে গুঁড়িয়ে ধুলো করে দিলাম। আমি ভাবতে পারছিলাম না ভালোবাসা একটা গাছ আমার চেয়ে এগিয়ে আছে। কোথায় গেল আমার বিশ্বাস যে ও আমাকেই শুধু ভালোবাসে? ওর জগৎ জুড়ে শুধু আমারই অস্তিত্ব। ও আমার হাতে চুমু খেতে লাগলো, যেন নিশ্চিত করতে চাইল যে ও নিজেও এই চেয়েছিল। ও সব ভুলে গেছে। ওর গুরু, ওর গাছ, ওর এখনকার ভালোবাসার সঙ্গে ওই সব ভালোবাসার কোনো মিল ছিল না। আমি চুপ করেছিলাম। নিজের ওপর ভীষণ রাগ হচ্ছিল। মৈত্রী কাঁদতে কাঁদতে বলল, তোমাকে যদি একমাত্র ভালো না বাসতাম আমি কখনোই এইসব কথা স্বীকার করতে পারতাম না। তোমাকেও বলতে হবে সেই সব মেয়েদের কথা যাদের সঙ্গে তুমি আগে মিশেছ, ভালোবেসেছ। আমি কোনোদিন কাউকে ভালোবাসিনি। ও আশ্চর্য হয়ে গেল, তুমি এতদিন প্রেম ছাড়া বেঁচে আছো? আমি ইতস্তত করছিলাম। মৈত্রী আমার মন পড়তে পারল। না, আমি সেই সব মেয়েদের কথা জানাতে চাই না যাদের সঙ্গে তোমার শারীরিক সম্পর্ক ছিল। ওগুলো কলঙ্ক, পাপ, ভালোবাসা নয়। ও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সেই সময় ওদের গাড়ির ড্রাইভার বারান্দা ধরে এগিয়ে আসছিল। হঠাৎ কান্নার আওয়াজ শুনে অবাক হয়ে ও মৈত্রীকে দেখল। ও ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে গেল। পরে জেনেছিলাম ড্রাইভারটা আমাদের ওপর নজর রাখত। মৈত্রী মুখের ওপর শাল চাপা দিয়ে নিজেকে সামলাবার চেষ্টা করছিল। হঠাৎই বলে উঠল, আমায় কষ্ট দিয়ে তোমার কী লাভ হচ্ছে? তোমার কি মনে হচ্ছে যে আমি দেহ এবং মনে শুদ্ধ নই? আমি বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলাম। ওর কথাগুলো আমার বুক ভেঙে দিচ্ছিল। আর উল্টে ওই বলছে যে আমি ওকে কষ্ট দিচ্ছি। আমি কোনো উত্তর দিলাম না। আমি ওকে পাগলের মতো ভালোবাসতাম। আমি প্রাণপণে চেষ্টা করছিলাম আমার মন থেকে ওর অতীতকে মুছে ফেলতে। অপরপক্ষে ও ক্রমাগতই সেগুলোকে আমার সামনে মেলে ধরছিল। সেই দিনই বিকেলে ও আর একটা ঘটনার কথা বলল। ওর তখন 12-13 বছর বয়স। ওর মা ওকে নিয়ে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছিলেন। মন্দিরের অন্ধকার গলিপথগুলো দিয়ে যাবার সময় হঠাৎই ওর গলায় কেউ একটা মালা পরিয়ে দেয়। ও পরিষ্কার বুঝতে পারেনি মানুষটাকে। আলোয় এসে মিসেস সেন মালাটি দেখলেন এবং
ওরা গলা থেকে খুলে নিয়ে নিজের হাতে রাখলেন। মন্দিরের অভ্যন্তরে যখন ওরা বিগ্রহ প্রদক্ষিণ করছিল, তখন প্রত্যেকবার প্রদক্ষিণের মধ্যেই কেউ ওকে একটা করে মালা পরিয়ে দিচ্ছিল। প্রদক্ষিণ শেষ, মিসেস সেন হাতে 6খানা মালা জমা হলো। উনি প্রচণ্ড রেগে চেঁচামেচি করে চারদিকে তাকাতে লাগলেন, কারণ ওই মাল্য প্রদানের অর্থ ছিল প্রায় বিবাহের সমান। ওনার চেঁচামেচির সময় একজন যুবক অন্ধকার থেকে সামনে এগিয়ে এলো। অসম্ভব রূপবান ছিল সেই যুবক। যুবকটি নিচু হয়ে মিসেস সেনের পায়ে হাত দিয়ে বললেন, মা। এইটুকু বলেই যুবক ভিড়ের অন্ধকারে মিশে গেল। যুবকটির রূপের বর্ণনা আমি শুনতে পারছিলাম না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। বহু বছর ধরে মৈত্রী সে যুবকের স্বপ্নে বিভোর হয়েছিল, এমনকি রবীন্দ্রনাথকে ভালোবাসার পরও। এই কথা শুনে আমার মনে হলো রবীন্দ্রনাথকে মৈত্রী বোধ হয় এখনও ভুলতে পারেনি। তাহলে ভবিষ্যতে এমনকি এও হতে পারে আরও একজন কেউ এলো এবং মৈত্রী তাকেও একই সঙ্গে ভালোবেসে চলল। ওই ঘটনাটা ও রবীন্দ্রনাথকে বলেছিল এবং উত্তরে তিনি বলেছিলেন যে ওই যুবকটি ছিল ভালোবাসার দূত আর মালাটি ছিল ভালোবাসার প্রতীক। এইসব কথা শোনবার পর মৈত্রীর মনের জগৎ সম্পর্কে আমার সমস্ত ধারণা নতুন করে ভাবতে শুরু করলাম। এই দেশের গভীর জঙ্গল, ধর্মীয় সামাজিক আচার অনুষ্ঠান, প্রতীক, এই সব কিছুর মতোই দুর্বোধ্য এক মানসিক জগৎ। এই দুর্বোধ্যতার মিছিলের মধ্য দিয়ে আমার অবস্থান কোথায়? এই কিশোরী মেয়েটি যে কিনা আমায় ভালোবাসে, তার মনের কোন জায়গায় আমার অবস্থান? আমায় জড়িয়ে ধরে মৈত্রী বলল, এখন আমি শুধুই তোমার। সত্যিকারের বাস্তব ভালোবাসা আমি তোমার কাছেই পেয়েছি। কিভাবে ভালোবাসতে হয় তুমিই আমাকে শিখিয়েছ। আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি। তুমি যখন রাগ করো আমার মনে হয় এক বিশাল ঝড় বইছে। তুমি আমাকে পা দিয়ে ঠেলে ফেললেও আমার আনন্দ হবে। তোমার ভয় কিসের? বাস্তবে কি চিন্তিত হবার মতো কোনো কারণ ছিল না। খাবার পর মৈত্রী আমার ঘরে এলো। সবাই তখন ওপরে ফ্যানের তলায় ঘুমোচ্ছে। বিরাট আরাম কেদারায় নিজেকে এলিয়ে দিয়ে বসল। আমি ওকে চুম্বন করতে শুরু করলাম। সেই দিনই আমি ওকে দেখলাম। ভারতের মন্দির গাত্রে যেসব অপ্সরা মূর্তি আমি দেখেছিলাম, প্রায় তাদের মতোই নিখুঁত। আনন্দ মিশ্রিত দারুণ ভয়ে মৈত্রী চোখ বুঝল। আরাম কেদারার একটা হাতল ও চেপে ধরে রেখেছিল, অপর হাতে আমায় চুলে হাত বুলিয়ে আদর করছিল। এটা কি পাপ নয়? ওর চোখের কোণে অশ্রু ছিল, কয়েকগুচ্ছ চুল ও ঠোঁটের কোণে এবং চিবুকে আটকে ছিল। আমি উত্তর দিলাম, যখন আমাদের বিয়ে হয়ে যাবে তখন আমাদের ভালোবাসায় কোনো সীমানা থাকবে না। কিন্তু এখন এইটুকু কি পাপ নয়? না, এখন তো আমরা সেভাবে আদর করছি না। তবু বলো, আমি কি পাপ করছি না? ও চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরল। ও কি বলতে চাইছিল তা বুঝতে আমার কয়েকদিন লেগে গেল। প্রাচ্য নৈতিকতার বোধেও পীড়িত হয়েছিল। আলিঙ্গন চুম্বন অবধি ওর বোধে ছিল ভালোবাসার বন্ধনের প্রতীক। তার সামান্য অতিরিক্তই নির্দিষ্ট গণ্ডি অতিক্রম করা। সংস্কার, কর্মফলের ভয়, ঈশ্বরের ভয় এদেশের ভালোবাসায় ইন্দ্রিয়কে অবদমিত করে রেখেছে। সেদিন রাত্রে নিজেকে বহু প্রশ্ন করছিলাম, কাকে বলে সুচিতা? শরীর ও মনের সততা? এর অর্থ কি? এর ব্যাখ্যা কি প্রাচ্য এবং পাশ্চাত্য ধারণায়? প্রথম চুম্বনের পরই মৈত্রের বিবেক প্রতিরূপ কি? অনেক ভেবে আমি ওর সঙ্গে দেখা সাক্ষাৎ এড়িয়ে যাবার চেষ্টা করলাম। মিসেস সেনকে আমি সত্যিই ভীষণ ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম ওনার স্বামীকে। তাই ঠিক করলাম সুযোগ মতো আমি নিজেই মৈত্রীকে বিবাহের প্রস্তাব তুলব। তখনকার মতো সান্ত্বনা খুঁজে নিতে হলো আমাদের একসঙ্গে বাইরে বেড়ানোর মধ্যেই। মোটরে করে আমরা ঘুরতে বেড়াতাম ব্যারাকপুর, হুগলি, চন্দননগর, প্রায় মধ্যরাত্রি অবধি। গাড়িতে নরেন্দ্র সেনের পরিবারের কেউ না কেউ থাকতেনি, কিন্তু আমাদের দৃষ্টি শুধুমাত্র পরস্পরের প্রতি নিবদ্ধ থাকত। তাই আমাদের অন্তরঙ্গতার মধ্যে আরও কোনো উপস্থিতি অনুভবই করতাম না। গাড়িতে করে কত গ্রামের ভেতর চলে গেছি। তাল, সুপুরি, নারকেল গাছের নিচে কত ছোট ছোট বাড়ি দেখতে পেতাম। ছোট ছোট জঙ্গল দেখে মনে হতো কি সুন্দর লুকোনোর জায়গা। গ্রামের লোকেরা আমাদের শুভেচ্ছা জানাতো।
বড় বড় গাছের ছায়ায় আচ্ছন্ন রাস্তাগুলোর ওপর আমরা কত স্মৃতির স্বাক্ষর রেখে গিয়েছিলাম। বড় বড় পুকুর, যার পাশে কখনো কখনো আমরা হাত ধরাধরি করে বসে থাকতাম। চন্দননগরের রাস্তা তখন ছিল নিস্তব্ধ। দুপাশে বড় বড় গাছ, অন্ধকারে মুঠো মুঠো জোনাকির আলো। এই সব কথা কি ভুলে যাবার? একটা বিশেষ রাত্রির কথা বেশ মনে পড়ে। রাস্তার মাঝে গাড়িটা গেল খারাপ হয়ে। ড্রাইভার আর শিবু যন্ত্রপাতি আর মিস্ত্রির সন্ধানে বেরোল। নরেন্দ্র সেন গাড়ির সিটে প্রায় ঘুমন্ত অবস্থায় আধশোয়া। ছবি, মৈত্রী আর আমি তিনজনে বেরিয়ে পড়লাম। আকাশে চাঁদ ছিল না। এত অগণ্য তারা আমি একসঙ্গে কখনো দেখিনি। জোনাকির দল নির্ভয়ে আমাদের মুখে, কাঁধে, হাতে এসে বসেছিল। মনে হচ্ছিল রূপকথার জীবন্ত মণিমুক্ত। আমরা কেউই কোনো কথা বলছিলাম না। যদিও ছবির উপস্থিতির ভয় ছিল, তা সত্ত্বেও অন্ধকার আর নিস্তব্ধতার সুযোগে মৈত্রী আর আমি প্রায়ই পরস্পরকে জড়িয়ে ধরছিলাম। জানি না কেন কোন জগতে আমি বিচরণ করছিলাম। মনে হচ্ছিল এই অবস্থা যেন কোনো আদি অন্ত নেই। প্রাচীন ইউক্যালিপটাস গাছ যেন আকাশ স্পর্শ করে উঠে গেছে। আমরা তিনজনে একটা নিস্তরঙ্গ পুকুরের ধারে বসলাম। নিকষ কালো জলে তারাদের প্রতিবিম্ব যেন সূক্ষ্ম জরির কাজের মতো লাগছিল। এক অদ্ভুত ভাবাবেগ আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। কোনো কথা বলতে পারছিলাম না। আমার আত্মা প্রবেশ করছিল এক অলৌকিক প্রশান্তির মধ্যে। আর একবার একটা ধান ক্ষেতের সীমানায় ঘন ঝোপঝাড়ের মধ্যে আমি একটা জীর্ণ ধ্বংসপ্রাপ্ত বাড়ি আবিষ্কার করেছিলাম। ধান খেতে হাঁটার সময় আমার প্যান্ট হাঁটু অবধি ভিজে গিয়েছিল। প্যান্ট শুকোবার জন্য আমি সেই বাড়ির প্রাচীরে বসেছিলাম। বন্য গাছপালার বাড়িটা প্রায় ঢেকে গিয়েছিল। তখনও সন্ধ্যা হয়নি, আকাশে তারাদের উদয় হয়নি। পরন্ত বিকেলের উষ্ণ হাওয়া ইউক্যালিপটাসের সুগন্ধ ছড়াচ্ছিল। সমস্ত পরিবেশটাই যেন আমাদের প্ররোচনা দিচ্ছিল, আমন্ত্রণ জানাচ্ছিল। মৈত্রী আর আমি পরস্পরের দিকে গভীর দৃষ্টি দিয়ে নিঃশব্দে তাকিয়েছিলাম। ঠিক সেই লাইব্রেরিতে যেভাবে আমরা পরস্পরকে দেখতাম। হৃদয়ের সমস্ত উষ্ণতা দিয়ে আমি ওর মাথার চুলে একটা চুম্বন করলাম। সেই সব বেড়ানোর দিনগুলো আমার স্মৃতিতে আজও সজীব হয়ে আছে। সেই সব দিনগুলোর মাধুর্য আজও আমায় বিচলিত করে। দৈহিক স্মৃতি চলে যায়, সম্পূর্ণ দৈহিক অন্তরঙ্গতার স্মৃতিও ম্লান হয়ে যায়, যেমন যায় আমাদের ক্ষুধা, তৃষ্ণার স্মৃতি। সেই সমস্ত সময় নির্বাক সম্মোহিত দৃষ্টি বিনিময় রহস্য আমি অনুধাবন করার চেষ্টা করতাম। একটা সময় গাড়ি এসে শহরে ঢুকত, যেখানে পর্যাপ্ত আলোর মধ্যেও আমাদের চোখ পরস্পরকে খুঁজে বেড়াতো। দৃষ্টিতেই আমরা পরস্পরের কাছে আত্মসমর্পণ করতাম। ভাবতে অবাক লাগে আমাদের ভ্রমণ সঙ্গীরা কী করে সমস্ত ব্যাপারটার প্রতি উদাসীন থাকত। একদিন রাত্রিতে আমরা চন্দননগরের ওপর দিয়ে যাচ্ছিলাম। বৃক্ষশ্রেণী শোভিত প্রশস্ত রাস্তা উজ্জ্বলভাবে আলোকিত, কিন্তু আমার মনে এক ক্লান্তি আর অবসাদ আমি অস্বীকার করতে পারি না। রাস্তার দুপাশে দেখতে দেখতে যাচ্ছিলাম প্রাসাদ, অট্টালিকার ভগ্নস্তূপ। পৃথিবীর আর এক প্রান্তে হারিয়ে যাওয়া লুপ্ত প্রায় ফরাসি ঔপনিবেশিকদের গৌরবোজ্জ্বল স্মৃতিগুলো। ফেরার পথে আমি ভারতবর্ষকে বোঝার চেষ্টা করেছিলাম এই দেশ কোন আত্মশক্তির জোরে কিভাবে কষ্ট সহ্য করে, আত্মস্থ করে সেই সব যাযাবর জাতি জোর করে তাকে দখল করে শাসন ও শোষণ করে তাদের। বিংশ শতাব্দীর একটি আধুনিক মোটর গাড়িতে ভ্রমণ করতে করতে আমি অনুভব করছিলাম উপনিষদের ব্যাখ্যার মতো প্রায় অপ্রবেশ্য ও প্রায় অবদ্ধ এক নিঃসঙ্গ আত্মার উপস্থিতি, যা একইভাবে অবাস্তব এবং পবিত্র। আমি পার্থিব জগতে ফিরে আসার জন্য সেই কিশোরীটির বাহু স্পর্শ করলাম, যে আমাকে ভালোবাসে। প্রায়ই আমরা বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের আশ্রমে যেতাম, বিশেষ করে উৎসবের সময়গুলোতে। মঠের সিঁড়িগুলো গঙ্গার জল অবধি নেমে গেছে। সৌরভে আচ্ছন্ন মন্দির, অপরূপ প্রাকৃতিক দৃশ্য। নিঃশব্দে আমরা সেখানে বেড়াতাম। প্রেম ভালোবাসার কোনো আকার ইঙ্গিত সব ভুলে যেতাম। মনে হতো আমি সেখানে এমন এক শান্তি পাই যা আমার আত্মা আগে কোনোদিন অনুভব করেনি। একটা তীব্র আবেগ, একটা বদ্ধমূল দৃঢ় বিশ্বাস ক্রমশ আমায় ঠেলে দিচ্ছিল ধর্মান্তরিত হতে।
হিন্দু ধর্ম গ্রহণ করে আমাদের বিবাহের সমস্ত বাধা দূর করতে। বেলুড় মঠেই মৈত্রীর কাছে আমি প্রকাশ করেছিলাম আমার ধর্মান্তরিত হবার ইচ্ছা। ও প্রচণ্ড অবাক হয়ে গেল। গভীর আনন্দেও জানালো তাহলে কেউই আর আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। সেদিন বিকালেই আলিপুরে বাড়িতে এসে সে খবরটা তার মাকে জানালো। প্রায় সঙ্গে সঙ্গে নিচে নেমে আমার ঘরে এসে জানালো যে মিস্টার সেন এবং তার উপস্থিত সব মহিলারাই প্রচণ্ড খুশি হয়েছেন এই প্রস্তাবে। আমরা ভারমুক্ত হয়ে পরস্পরকে আলিঙ্গন করলাম। আমরা ধর্মান্তরিত হবার অভিপ্রায় আমার কাছে শোনা মাত্র নরেন্দ্র সেন বেশ রেগে গেলেন। শুধুমাত্র নতুনত্ব এবং কৌতূহলপূর্ণ উৎসবাদীর আকর্ষণ ছেড়ে ধর্ম ও নীতির মূল ব্যাপারটা গভীরভাবে অনুধাবন করা আমার প্রাথমিক কর্ম কিনা এ প্রশ্ন আমায় করলেন। তিনি নিজে হিন্দু ধর্মের প্রতি বিশ্বস্ত এবং ধর্ম ত্যাগ করলে তার সামাজিক মর্যাদা হারাতে হবে এবং বাস্তবিকই আমারও কোনো উদ্দেশ্য ছিল না তাকে এরকম কাজে প্ররোচিত করার। এরকম সোজাসুজি জোরালো বিরোধিতা মৈত্রী এবং আমি উভয়ই খুব ভেঙে পড়লাম। ঠিক করলাম যে অক্টোবর মাসটা পুরীতেই কাটাবো। সেখান থেকে ধর্মান্তরিত হয়ে এলে আর কোনো বিতর্কের অবকাশই থাকবে না। এদিকে নরেন্দ্র সেন, যিনি অনেক দিন ধরেই রক্তচাপে ভুগছিলেন, হঠাৎই তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। বাড়ি শুদ্ধ লোক বিপদের আশঙ্কায় অস্থির হয়ে উঠল। গাড়িতে বেড়ানো আর বিশেষ একটা হতো না। আমার বেশিরভাগ সময়ই কাটত রোগীর ঘরে। উপন্যাস, দর্শন, চিকিৎসা বিজ্ঞানের বই তাকে পড়ে শোনাতাম। শয্যাশায়ী হয়ে পড়ায় তিনি ভীষণই আত্মা, পরলোক এবং তার রোগ নিয়ে চিন্তা করতেন এবং ওই সম্পর্কে পড়াশোনা করতে চাইতেন। আমি শিবু ও মৈত্রী পালা করে তার দেখাশোনা করতাম। শারীরিক কষ্ট তার বিশেষ ছিল না, তবে দিনের বেশিরভাগ সময়ই তাকে চোখে কালো চশমা পরে শুয়ে থাকতে হতো। আশেপাশে যখন অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছিল, প্রায় 50,000 জাতীয়তাবাদীকে জেলে পোড়া হয়েছিল, যখন তখন অশ্বারোহী পুলিশদের লাঠিচার্জ, ভবানীপুরের শিখদের ওপর অত্যাচার, লুঠতরাজ, চোখের সামনে দেখছি শিশুদের পর্যন্ত ধরে পেটাতে, স্ত্রীলোকদের আহত করতে, পুনরায় গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছিল। আমার মনেও বিদ্রোহ দেখা দিল। যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে আমার মধ্যে ব্রিটিশদের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করল। প্রত্যহ নতুন নতুন বর্বরতা খবরের কাগজ মারফত জেনে আমি রাগে ফেটে পড়ছিলাম। রাস্তায় যে কোনো শ্বেতাঙ্গকেই আমি ঘৃণার চোখে দেখতাম। ইংল্যান্ড থেকে আমদানি করা প্রত্যেকটি জিনিস আমি বয়কট করলাম, এমনকি আমার প্রিয় তামাক পর্যন্ত। অবশ্য আলিপুরের বাড়িতে নিজের জন্য আমাকে সামান্য জিনিসই কেনাকাটা করতে হতো। শিখ পল্লী আক্রমণের কয়েকদিন পরে হারও একদিন আমার সঙ্গে দেখা করতে এলো। আমার পূর্বের অনুমানই ঠিক। সে মোটা টাকা ধার চেয়ে বসল, 100 টাকা। আমার টাকা কড়ি থাকতো চার্টার্ড ব্যাংকে। আমি ওকে একটা চেক দিলাম। একটু পরোপকার করতে পেরে আমার ভালোই লাগছিল। হতভাগ্য ছেলেটি 3 মাসের বোর্ডিংয়ের ভাড়া বাকি হয়ে পড়েছিল এবং সামনের মাসে মাহিনার আগে খাবার কেনার টাকা পর্যন্ত হাতে ছিল না। আমার প্রচণ্ড খারাপ লাগছিল ভারতের একজন শত্রুকে সাহায্য করবার জন্য, কারণ ততদিনে আমি একজন প্রায় গোঁড়া দেশভক্ত বনে গিয়েছিলাম। মৈত্রীকে আমাদের চা দিতে এসেছিল। আমি গান্ধী, বিপ্লব ইত্যাদি নিয়ে একটা বিতর্ক শুরু করার চেষ্টা করলাম। সমস্ত অ্যাংলো ইন্ডিয়ানদের মতো হারও এই বিষয়ে রূঢ় নির্দয় মনোভাব পোষণ করত। পুলিশ, সেনাবাহিনীর সন্ত্রাস, অত্যাচার ইত্যাদিতে সে ছিল মুগ্ধ। কিন্তু সদ্য সে 100 টাকা ধার করেছে, তাই আমার বিপরীত মনোভাব সে ব্যক্ত করতে পারে না। অবাক হয়ে লক্ষ্য করলাম তার কাপুরুষতা। হারও এর টাকা ধার করা ছাড়া আরও একটা উদ্দেশ্য ছিল। সেটা ছিল আমার ওপর গোয়েন্দাগিরি করা, আমার বাড়িটি চিনে রাখা, আমি কীরকম কালা আদমিদের জীবনযাপন করছি এবং কতটা স্বাচ্ছন্দ্য এবং আরামে আছি এটা দেখা। মৈত্রীকে দেখাটাও ছিল অন্যতম উদ্দেশ্য। সে যখন মৈত্রীকে আমাদের চা পরিবেশন করতে দেখল এবং আমার দিকে গোপন দৃষ্টি দিতে এবং হাসতে দেখল, তখন পুরো ব্যাপারটাই সে বুঝল। অ্যালিন, তোকে আমরা হারালাম, তোর আর কোনো আশা নেই। আমি ওর দিকে সোজা চোখে চোখ রেখে রেগে গিয়ে বললাম, এই সমাজে ঢুকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি। এ জগৎ জীবন্ত, এখানে সত্তাবান মানুষ আছে যারা কষ্ট পায়,
কিন্তু অভিযোগ করে না, এবং এরা কখনো কিছুটা অত্যন্ত নীতিজ্ঞান আছে। এদের মেয়েরা পবিত্র, আমাদের মেয়েদের মতো প্রায় বারবধূ নয়। আমি একটা শ্বেতাঙ্গ মেয়েকে বিয়ে করব, যারা কৌমার্য কী জিনিস তাই জানে না, ত্যাগ বলতে কি বোঝায় তাদের কোনো ধারণাই নেই। আমাদের জগৎ, শ্বেতাঙ্গদের জগৎ, একটা মৃত জগৎ। আমার ওখান থেকে কিচ্ছু নেবার নেই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, এই সমাজে, এই জীবনে প্রবিষ্ট হয়ে আমি যেন আমার পুরনো নির্বোধ স্বার্থ এবং অবাস্তবতার জীবনের ঊর্ধ্বে উঠতে পারি, শুরু করতে পারি একটা নিখুঁত, পরিপূর্ণ, অর্থপূর্ণ ভালোবাসার জীবন। আর এই শিক্ষা আমি পেয়েছি তাদেরই সমাজে, এই বাড়িতে। যদিও তখন যে ধারণা আমার উদ্দীপনা এবং সততার মধ্যে প্রকাশ করেছিলাম, তা আমার পরিষ্কার চেতনার নাগালে ছিল না। হারও কিন্তু প্রচণ্ড অবাক হয়ে গেল, ভীষণ অস্বস্তি নিয়ে কি উত্তর দেবে না ভেবে পাচ্ছিল। শ্বেতাঙ্গদের সংস্কৃতির মৃত্যু, যা আমাকে বহুদিন বিচলিত করেছে, সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। ওর বোধহয় ইচ্ছে করছিল এক গ্লাস হুইস্কি খেয়ে আমার বাড়ি চলে যেতে। কিছুই না ভেবে সে বলল, কি তোর ধর্ম? যা তোর ধর্ম তাই, কিন্তু আমার ধর্মকে আমি নতুন করে জেনেছি এখানে, ভারতে, এই মাটিতে, যে মাটির সঙ্গে ঈশ্বরের সম্পর্ক ঘনিষ্ঠ, যেখানকার মানুষ ক্ষুধার্ত কিন্তু ভালোবাসার জন্য, স্বাধীনতার জন্য, জ্ঞানের জন্য, সত্তার মুক্তির জন্য সতত নিরত। এই সান্নিধ্য ছাড়া খ্রিস্ট ধর্মকে আমি বুঝতে পারতাম না। এ যাবৎ হারও আমার কাছে কেবল শুনেছে প্রযুক্তিবিদ্যা, গণিতবিদ্যা ইত্যাদি, আমার পড়াশোনার কথা। আজ হিন্দুইজম, খ্রিস্টানিজম সম্পর্কে আমার কথা শুনে সে অবাক হয়ে গেল। আমি অন্তরে অনুভব করতে পারছিলাম আমার এই যাবতীয় উদ্দীপনা এবং স্বতঃস্ফূর্ততার প্রাণশক্তি ছিল আমার ভালোবাসা। পরবর্তীকালে নিজেকে প্রশ্ন করেছিলাম যে আমার সমস্ত কাজ, ভাবনা সবই কি আমার ভাবপ্রবণতার কাছে দাসত্বের দ্বারাই নির্ধারিত হয়েছিল? এটা ছিল অনেক অনেক পরে, যখন আমি সত্য জানবার জন্য ঈশ্বরকে খুঁজেছিলাম। হ্যাঁ, সত্য। হারও বলল, আমি তো সব কথা বুঝতে পারলাম না। ঈশ্বর তোকে বাঁচিয়ে রাখুন আর অমঙ্গলের হাত থেকে রক্ষা করুন। হারও চলে যাবার পর আমি খানিকটা বিচলিত হয়ে ঘরে পায়চারি করতে লাগলাম। ভাবছিলাম, যা চিন্তা করি তাই কি প্রকাশ করে ফেললাম। এমন সময় মৈত্রী ঘরে ঢুকে আমায় জড়িয়ে ধরল, বলল, যাক, তোমার বন্ধু শেষ পর্যন্ত গেছে। তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল। ওকে আমার দু বাহুর মধ্যে জড়িয়ে ধরেও এই প্রথমবার আমার ভয় হলো যে ওর ভালোবাসাও হয়তো একদিন আমাকে ক্লান্ত করতে পারে। হারও চলে যাবার পর অন্তত 1 ঘন্টা আমি একা থাকতে চাইছিলাম। ওর উপস্থিতি আমায় বিচলিত করছিল। চাইছিলাম আমার বোধ শক্তি, নীতিজ্ঞান ইত্যাদি এক পারস্পর্শে স্থাপন করতে, কিন্তু বুঝতে পারলাম ও এতক্ষণ নজর রাখছিল কখন আমার বন্ধু চলে যায় এবং সঙ্গে সঙ্গে এসে আমার বাহুতে ঝাঁপিয়ে পড়তে পারে। মনে হচ্ছিল আমার নিজস্ব সত্তার একটা অংশ আমি যেন বিকিয়ে দিয়েছি। একথা ঠিক, মৈত্রীর কাছে নিজেকে আমি সম্পূর্ণভাবে সমর্পণ করেছিলাম। তার থেকে কখনো দূরে থাকিনি। ওর ছবি আমাকে অনুসরণ করেছে আমার নিদ্রার প্রান্ত অবধি। কিন্তু আমার একটা নিজস্ব নির্জনতার প্রয়োজনও আছে, যা ও কখনোই অনুভব করতে পারত না। কেন এক প্রেমিক তার প্রেমাস্পদের মানসিক অবস্থা কল্পনা করতে অক্ষম হবে? ওকে জড়িয়ে ধরে ও সুগন্ধি চুলে আমি ধীরে ধীরে আমার ঠোঁট দুটি স্পর্শ করলাম। এমন সময় হঠাৎই বাচ্চু এসে ঘরে ঢুকলো এবং আমাদের ওই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। আর যাবার সময় বলে গেল, মাফ করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আরও কে কে শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করি আপনারা যা যা শুনতে চান সেগুলোই পার্ট দেওয়ার। অবশ্যই বেঙ্গলি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমি উৎসাহিত হই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে হাতের মুঠোয় প্রতিটি পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।